আলাইকুম, শোনা যায়? আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি আমাদের বাংলাদেশের বিশিষ্ট বৈজ্ঞানিক, সাহিত্যিক, নাট্যকার এবং চিত্রকার মরহুম ডক্টর হুমায়ুন আহমদকে স্মরণ করার জন্য এবং তার জন্য কিছু দোয়া করার জন্য। তো আমরা প্রথমেই 1 মিনিট নীরবতা পালন করার জন্য সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। এটা লস এঞ্জেলসের সবাই, কোনো ব্যক্তি না, কোনো গোষ্ঠী না, সবাই সমবেতভাবে আয়োজন করছে। তো এখানে ওপেন স্টেজ, আপনারা যারা বলতে চাবেন ওখানে এটা দেওয়া হবে। এখন আমাদের মামা উনি দোয়া করবেন, তারপরে মিঠুন এটা উপস্থাপনা করবে। থ্যাংক ইউ। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত সুধীবৃন্দ, ডক্টর মরহুম হুমায়ুন আহমদ সম্বন্ধে কিছু বলার এই আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব না। এক বিশাল ব্যক্তিত্ব, মহান করুণাময় আল্লাহ পাক বাংলাদেশে এই বাঙালির মধ্য থেকে কিছু প্রজন্মা দান করে তাকে ঠিক তেমনি হুমায়ুন আহমদ আমাদের মধ্যে আল্লাহর বিশেষ দান হিসাবে আমরা মনে করি। আমরা দোয়া করব, আজ উনি আমাদের মধ্যে নেই, ওনার চরিত্র, ওনার ব্যক্তিত্ব, ওনার সৃষ্টিশীলতা আমাদের মধ্যে বিচরণ করছে। আমরা খুঁজে খুঁজে এইসব জিনিস থেকে আমরা আরো কিছু উদ্ভাবন করবো আশা করি। আমরা ওনার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে, কেননা ওনাকে যদি আমরা মূল্যায়ন করি, ওনার চরিত্রকে যদি আমরা বিশেষভাবে অনুসরণ করি, তাহলে আমাদের মধ্য থেকে অন্য কিছু না হোক অন্তত কিছুটা হয়েও ওনার সান্নিধ্যে আমরা যেতে পারবো। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি ইতিমধ্যে কোরআন পাক থেকে কিছু দোয়া করছি। আমরা সবাই ওনার মাগফিরাতের জন্য এখন মোনাজাত করব। আল্লাহ যেন ওনাকে শান্তিময় জীবন, শেষ খবরের শান্তিময় জীবন দান করে। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقل ربي اتخذني متخذ صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا.
اللهم إنك عفو تحب العفو فاعف عني يا كريم يا ستار اللهم أعذنا من النار اللهم أعذنا من النار اللهم أعذنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين السلام عليكم আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যারা এখনো আমাদের মাঝে এসে পৌঁছাননি, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে দেখবো যে রুমটা হয়তো ভরে গেছে। শ্রদ্ধেয় হুমায়ুন আহমদ সম্পর্কে বলার মতো কোনো জ্ঞান, গরিমা, কোনো রকম কোনো সাহস আমার নেই। আজকের এই ছোট্ট অনুষ্ঠানে আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করব টাইম টু টাইম আপনাদের সামনে আসার জন্য এবং ছোট্ট করে হয়তো দুটি কথা বা তার প্রিয় কোনো মুহূর্তের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ তার সবচেয়ে প্রিয় জিনিস যেগুলো ছিল তা ছিল বৃষ্টি, জ্যোৎস্না এবং গানের কথা। একজন মানুষের একটি গুণ থাকে, দুটি গুণ থাকে, তিনটিও থাকে। যদি বলা হয় কেউ খেলোয়াড়, কেউ ভালো গান গান, কেউ ভালো অভিনয় করেন। আমরা আজ যার সম্পর্কে বলার চেষ্টা করছি দুটি কথা, তিনি সর্বগুণে গুণান্বিত। একাধারে তিনি লেখক, উপন্যাসিক, তিনি গল্পকার, তিনি নাট্যকার, তিনি পরিচালক। তিনি 8টি ছবি, খুব নামকরা ছবি, যে ছবি না আসলে হয়তো আমাদের বাংলাদেশের দর্শকরা সিনেমা হল থেকে যেভাবে মুখ ঘুরিয়ে নিয়েছিল আর হয়তো কোনোদিন আমরা সিনেমা হলে ফিরে যেতাম না। ওনার অনবদ্য সৃষ্টি নাটক, যা আমরা আপনারা সবাই জানি। সব কথা বলার আগে বলতে হয় আজকে এই অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন আমাদের রাজু ভাই, যার ডাকে আমরা এসেছি, এবং অন্যান্য আমাকে যিনি নিমন্ত্রণ করেছেন বাবু ভাই, এই জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে যে এই অনুষ্ঠানে আমি শরীক হতে পেরে। শ্রদ্ধেয় স্যার সম্পর্কে যদি আমি আবারও বলি, উনি সৃষ্টি করেছেন অনবদ্য শিল্পী, উনি সৃষ্টি করেছেন বয়াতি, উনি সৃষ্টি করেছেন বারি সিদ্দিকী। নুসাদ পল্লীতে ওনার সবচেয়ে প্রিয় ছিল বারি সিদ্দিকীর গান। উনি বলেছেন বারি সিদ্দিকীর গান আমি শুধু বসে বসে শুনতাম না, আমার লিখতে সাহায্য করত। একদিন একজন জিজ্ঞাসা করলেন কোন গানটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে, তো উনি ঠিক এভাবে শোনালেন তাকে, আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে যাহালায়, বন্ধু আরে করো তোমার মনে যাহালায়। এরকম অনেক গান তার আছে, অনবদ্য সৃষ্টি, যা উনি পছন্দ করতেন, শুনতে ভালোবাসতেন, বা এই ধরনের গান তিনি লিখতে ভালোবাসতেন। আমরা পরে আবার হয়তো আপনাদের সামনে কখনো আমি আবার আসবো, হয়তো আর একটা গানের লাইন বলবো। এবার আমি যাকে এখানে আসার জন্য অনুরোধ করব, আমাদের শ্রদ্ধেয় বদি ভাই, তিনি আপনাদের সামনে আসবেন। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে তিনি দুটি কথা বলার চেষ্টা করবেন আপনাদের সামনে।
বদি ভাই প্লিজ আসেন। আসসালামাইকুম, আমি ইমাত্র এসে গেলাম। তো যেটা আমি বলতে চাই, হুমায়ুন আহমদ সম্বন্ধে সবাই বলবে, তা আমি বেশি বলবো না। আমি একটা জিনিস বলবো যে হুমায়ুন আহমেদ, আমি একটু একটু কাহিনী বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এদেশে জাপান থেকে অনেক লোক আসছে, ফোর্ড কোম্পানি থেকে ওরা কাজ করতো, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে ওরা পড়াশোনা করে দেশে ফিরে গেছে। দেশে ফিরে গিয়ে ওই যে ফোর্ড কোম্পানির যে থেকে শিখে গিয়ে টয়টা করে করেছে পৃথিবীতে, সেই টয়টা গাড়ি আজকে সবাইকে সবচেয়ে ভালো ব্যবসা করে। আমরা এদেশে যারা পড়তে আসছি, আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট বা পিএইচডি করতে আসছি, আমরা 99% ফিরে যাইনি। কিন্তু হুমায়ুন আহমেদ, ডক্টর হুমায়ুন আহমেদ এবং তার ভাই ডক্টর জাফরুল্লাহ, এরা দেশের জন্য এদেশে ইচ্ছা করলে থাকতে পারত। উনি 1973-তে মাস্টার্স করে এদেশে পিএইচডি করতে আসছে, তার ভাই তারপরে আসছে। তার ভাই বেশি দূরে না, আমাদের ব্যাকইয়ার ক্যালটেক থেকে পোস্টডক করেছে জাফরুল্লাহ। ইচ্ছা করলে এদেরকে তখন আসলেই ডিগ্রি করলেই এদের ইমিগ্রেশন করে দেওয়া যায়, কিন্তু থাকেনি দেশের জন্য। এরা গেছে বলে এদের ফিল্ডে এরা আজকে এত দেশকে সহযোগিতা করতে পেরেছে। আমরা যদি আমরা ফিরে যেতে পারতাম, আমরাও করতে পারতাম। সেজন্য আমি খবর চেয়ে নিচ্ছি, আমরা যাইনি। তো হুমায়ুন আহমেদ সম্বন্ধে আপনারা বলবেন, আমি শুধু এটাই বলছি যে উনি একজন বৈজ্ঞানিক ছিলেন, একজন সাহিত্যিক ছিলেন, এবং আমি ওনাকে দেখেছি ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। ওনার সম্বন্ধে বলবেন, ওনার ভাই, আমাদের এখানে একজন আছে আনিসুর রহমান, ওনার ভাই তার রুমমেট ছিল ঢাকা কলেজে। উনি বগুড়া কলেজে, বগুড়া হাই স্কুল থেকে পড়েছেন, ঢাকা কলেজের ছাত্র, এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রিতে পড়াশোনা করে নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তো আমি বলবো না, সবাইকে বলার সুযোগ দিচ্ছি। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ যখন কিভাবে তিনি নাটক লেখা শুরু করলেন, এই উপলক্ষে এই সম্পর্কে আমি দুটি কথা বলবো। উনি যখন আমেরিকা থেকে ফিরে দেশে গেলেন, তখন ওনার বাচ্চারা, ওনার ঘরে কোনো টেলিভিশন ছিল না, ওনার বাচ্চারা টেলিভিশন দেখার জন্য নিচের তলায় যেত, পাশের বাসায়। একদিন হঠাৎ ওনার বাচ্চারা কাঁদতে কাঁদতে ফিরে আসছে, হয়তো সেখানে দুষ্টামি করছে, ওনার ভাষায় উনি বলেছেন সেখানে হয়তো দুষ্টামি করছে, তারা তাদেরকে বের করে দিছে। যখন তারা বাসায় এসেছে, তখন উনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, নাটক হচ্ছে, বাচ্চারা বাসায়? বললো, ওরা ওখানে দুষ্টামি করেছে, ওদেরকে ওখান থেকে বের করে দিয়েছে। তখন উনি ওনার ফ্যামিলির সবাই বললো যে একটা টেলিভিশন কিনতে হবে। তো টেলিভিশন কেনার মতো টাকা উনি বলেছেন তখন ওনার কাছে ছিল না, এবং বাচ্চাদের দাবি হলো একটা কালার রঙিন টেলিভিশন কিনতে হবে। তো উনি চিন্তা করলেন যে আমি বই লিখে যা পাই, তা যদি আমি আরো 5 বছর লিখি, তা আমার রঙিন টেলিভিশন কেনা হবে না। তো উনি বললেন যে ঠিক আছে, দেখা যাক আমি নতুন কোনো বুদ্ধি বের করতে পারি কিনা। তৎকালীন বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার, তার কাছে উনি গেলেন, যে বললেন যে ভাই, আমি নাটক যদি আপনাকে দিই, আপনি আমাকে কত টাকা দিবেন? উনি বললেন, আপনাকে সর্বোচ্চ 1500 টাকা আমি দিতে পারি একটা নাটকের জন্য। তো 1500 টাকা উনি হিসাব করে দেখলেন যে টেলিভিশনের দাম এত টাকা, আর এতগুলা সিরিজ লিখলে আমার এই টেলিভিশনের দামটা হয়ে যাবে। সেদিন থেকে উনি ওনার জীবনের প্রথম নাটক লেখা শুরু করলেন, এবং একাধারে ততগুলা সিরিজ উনি ওই নাটকে লিখেছিলেন, যতগুলা সিরিজ লিখলে ওনার বাচ্চাদেরকে উনি একটা রঙিন টেলিভিশন কিনে দিতে পারেন। উনি তেমনই একজন মানুষ ছিলেন, কখনো উনি চিন্তা করেন নাই কিভাবে আমি বড় লোক হব, পয়সা ইনকাম করব। কিভাবে উনি মুভিতে এলেন সে প্রসঙ্গে যদি বলি, ওনার খুব শখ হলো যিনি একটা মুভি তৈরি করবেন। ওনার সাথে আসাদুজ্জামান নূর আর উনি
বিভিন্ন বড় লোকের অফিসে যাওয়া শুরু করলেন যে ভাই আমাদের কিছু টাকা পয়সা দেন, আমরা একটা মুভি করব। তো উনি বললেন যে গেলে সবাই খুব আদর করে খাবার খাওয়ায়, সিঙ্গাড়া খাওয়ায়, কুরবানি থেকে পেটিস এনে খাওয়ায়, কিন্তু কেউ টাকা দেয় না। উনি হতাশ হয়ে ফিরে এলেন। তখন তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা, থ্যাংক ইউ, তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা সাহেবের কাছে গেলেন। তখন উনি ওনাকে 18 লক্ষ টাকা অনুদান দিলেন, সরকারি অনুদান। সেই 18 লক্ষ টাকার উপরে ভর করে দাঁড়িয়ে উনি ওনার জীবনের প্রথম মুভি করা শুরু করলেন। এভাবেই ছিল ওনার জীবনের নাটক এবং মুভি করার পথগুলো হাঁটি হাঁটি পার করে শুরু হয়েছিল। এবারে যিনি আসবেন আপনাদের সামনে এই বিজ্ঞ মানুষটা সম্পর্কে কিছু বলার জন্য, আলী আশরাফ রনু ভাই, আমাদের অনেকের পছন্দের মানুষ, যিনি অনেক ভালো ভালো গান আমাদেরকে উপহার দেন, কিন্তু আজকে রোজা আছেন বা রোজার সময় হয়তো উনি গাইবেন না, বাট আলী আশরাফ রনু, ধন্যবাদ। ধন্যবাদ মিঠু ভাই। আজকে এই বৈজ্ঞানিক, সাহিত্যিক, চলচ্চিত্রকার এবং নাট্যকার হুমায়ুন আহমদ আমাদের মধ্যে নেই, যে চলে গেলেন, এটা খুবই দুঃখজনক। তো যে চলে গেছে এটা সাধারণত হয় কি, তাকে নিয়ে আমরা তেমন একটা চিন্তাও করি না, ভাবি না। কিন্তু এই হুমায়ুন আহমদের ব্যাপারটা অন্যরকম। উনি আমাদের জন্য যা রেখে গেলেন, আমাদের আগামী ভবিষ্যৎ বর্ষদের জন্য যেটা করে গেলেন, সেটাকে জিয়ে রাখার জন্য আমি শুধু একটাই অনুরোধ করব, ওনার যে কাজগুলো, যে কবিতা, গান, সাহিত্য যেগুলো আছে, ওনাকে যদি সত্যি আমরা শ্রদ্ধা করে থাকি, ভালোবেসে থাকি, আসুন আমরা সবাই মিলেমিশে তার প্রত্যেকটা কাজকে আমরা যেভাবে হোক, সঙ্গীতের মাধ্যমে হোক, অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে হোক, সেগুলোকে আমরা জিয়ে রাখবার চেষ্টা করব। তাহলে মনে হয় ওনার যে প্রচেষ্টা, ওনার যে একটা ক্রিয়েটিভ যেটা পাওয়ার ছিল, সেটা সার্থকতা হবে। তো এইটাই আমি এখানে, আমরা যারা বিভিন্ন কালচারাল সংগঠন যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা মাঝে মধ্যে হুমায়ুন আহমেদের যে গানগুলো আছে, যে নাটক আছে, তাদের এই সমস্ত নাটক, সঙ্গীত, সাহিত্য নিয়ে যদি আমরা চর্চা করি, আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, তাহলে হয়তো তাকে আমরা সঠিক সম্মান দেখানো সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ। এবার আপনাদের সামনে আসবেন আমাদের গৌরব ভাই। উনি আপনাদের সামনে শ্রদ্ধেয় মানুষ সম্পর্কে আবারও কিছু বলবেন। গৌরব ভাই। যেতে রাখি দেব দুঃখের বিষয় এভাবে আমার মনে হয় আমার কোনো দুঃখ নেই, কারণ ওনার মতো মানুষ উনি যা দিয়ে গেছেন আমাদের অফুরন্ত আগামীর জন্য, অফুরন্ত সম্পদ। আমরা খেলে দুটো খেতে পারি, পেট ভরে যায়, কিন্তু মন এত বেশি খায়, এত বেশি দিতে পারেন, কিন্তু মনের খাওয়া বা মনের খোরাক শেষ হয়। আর হুমায়ুন আহমেদ যা দিয়ে গেছেন, যদি সঠিকভাবে চিন্তা করি, তার মনের এত খোরাক দিয়ে গেছেন, কয়েক প্রজন্ম লাগবে তা আমাদের চর্বণ করতে বা খেতে। সুতরাং তার মতো বিশেষ কিছু বলা, তার জন্য বিশেষ কিছু বলার মতো আমার কিছু নেই। আমি শুধু এই মানুষটিকে মনে প্রাণে নিজের মধ্যে আনতে চাই, তাকে চর্চা করতে চাই। এবং রনু ভাই, পূর্ববর্তী বক্তারা যা বলেছেন, সেই চর্চা যদি আমরা করতে পারি, ভালো চর্চা, ভালো চিন্তা, সেটাই থেকে যাবে, সেটাই থাকবে। হুমায়ুন আহমেদ তার প্রকৃত প্রমাণ। ধন্যবাদ। বাবু খুলে নেন, গরম লাগে। That's okay. এই পরিসরে আওয়াজ বিরাট না। হুমায়ুন আহমেদ আমাদের মাঝে ছিলেন, আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে তিনি বেঁচে থাকবেন।
বাঙালি জাতির গর্ব হুমায়ুন আহমেদ। ওনার কাছে একদিন একজন বৃদ্ধ লোক এসে বললেন যে স্যার, আমি সারা জীবন ধরে গান লিখলাম, কিন্তু আমার একটা গানও রেডিও এবং টেলিভিশনে প্রচার হলো না। আমার খুব ইচ্ছা যে আমার একটা গান অন্তত রেডিও এবং টেলিভিশনে একটু প্রচার হোক। তা উনি জিজ্ঞাসা করলেন তার কাছে, আপনি আমার কাছে কেন আসলেন? স্যার, আমি অনেক জায়গা ঘুরে মনে করেছি যে আপনার কাছে আসলে আপনি যদি এই বয়াতি বানাতে পারেন, এই বাড়ি সিদ্দিকে বানাতে পারেন, তাহলে আপনি আমাকেও এই উপকারটুকু করতে পারবেন। বলেন আমি কি উপকার করব? স্যার, আপনি কাউকে একটু বলে দেন টেলিভিশন অথবা রেডিও যে কেউ যেন আমাকে ইনলিস্টেড করে নেয়, তাহলে আমার একটা গান অত আমি মরে যাওয়ার আগে যেন আমি শুনে যেতে পারি। উনি তৎকালীন বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার, তাকে একটা চিঠি লিখে দিলেন, বললেন ভাই, এই ভদ্রলোককে আপনার কাছে পাঠালাম, যত তাড়াতাড়ি সম্ভব তাকে আপনি আপনার টেলিভিশনের ইনলিস্টেড গীতিকার হিসাবে নিয়ে নেন। ওনার কথা মতো তাকে একটা সময় দেওয়া হলো, উনি আসলেন, ওনার লেখা জমা দিলেন, উনি ইনলিস্টেড হলেন। উনি যখন ফিরে যাচ্ছেন বাসে উঠে, সম্ভবত আমি ঠিক মনে পড়ছে না, নেত্রকোনায় বাড়ি, ফিরে যাচ্ছেন, যার বাড়ি যাওয়ার পথে উনি মারা গেলেন। ওনার গান টেলিভিশনে আর প্রচার হয়নি, কিন্তু প্রচার হয়েছিল ওনার ওয়াইফের মুখে। ঠিক যখন উনি দ্বিতীয়বারের মতো যখন উনি যাচ্ছেন অপারেশনে যাবেন আর কি, তার আগে ওনার বাসায় শাওন সে গানটা গেয়েছিল। আমি গাওয়ার মতো শক্তি সামর্থ্য আমার কোনোটাই নেই, তবে সেটা না গিয়ে আমি আরেকটা গানের দুইটা লাইন শোনাতে পারি। এই দুনিয়া যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন আমার, চলে যেতে চলে 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 যেতে হবে। ও তোর নগদ করি তবিল পত্র সবই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন আমার, চলে যেতে হবে। এবার আমাদের এখানে যাকে আমরা আসার জন্য অনুরোধ করছি, তিনি আমাদের শ্রদ্ধেয় আলম ভাই। আলম ভাইকে আসার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি এখানে যারা উপস্থিত আছি তার অতীত কর্মকাণ্ড সবারই জানা, আমি ওই বিষয়ে যাব না। শুধু একটি কথা বলবো যে একজন বিজ্ঞানের ছাত্র হয়ে সাধারণত বিজ্ঞানী যারা বা সায়েন্সের যারা ছাত্র তারা সময় সায়েন্টিফিক ফর্মুলা এগুলো নিয়ে ব্যস্ত থাকার কথা, কিন্তু একজন বিজ্ঞানের ছাত্র কিভাবে যে সাহিত্যকে, বিশেষ করে বাংলা সাহিত্যের নাটক, উপন্যাস, তারপরে পরিচালনা, মুভি পরিচালনা থেকে শুরু করে ইভেন হি ওয়াজ এ গীতিকার অলসো। তো এই যে একটা বিজ্ঞানের ছাত্র হয়ে যে সাহিত্যের এত বড় একটা ঐতিহাসিক একটা ঘটনা উনি ঘটালেন, এটা কিন্তু সাধারণত দেখা যায় না বাংলাদেশে, বা হয়তো অন্য কোথাও দেখা যায় না। এই জন্য আমি মনে করি যে যারা বিজ্ঞানের ছাত্র, এই কথা বারবারই বলছি যে সাধারণত দেখা যায়
অন্য লাইনের ছাত্ররা লেখালেখি কবিতা অন্যান্য বিষয়ে একটু বেশি মগ্ন থাকে, আর এরা বেশি মাত্রায় পড়াশোনা করে অন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। তো এইসব যারা ভালো স্টুডেন্ট তাদের লেখালেখিতে আমার মনে হয় এগোনো উচিত। আর একটি কথা আমার না বললেই নয় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর পর আমার জানা মতে, ইফ আই এম রং, এ পর্যন্ত কেউই নোবেল প্রাইজ পাওয়ার মতো পর্যায়ে যেতে পারেনি। তো মরণোত্তর হলেও আমরা যদি তার কর্মকাণ্ডকে, যেটা রুনু ভাই বললেন যে এখনকার আমরা জেনারেশন আসছি, যা ভবিষ্যতে যারা আসছে তারা বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে হোক আর নিউ ইয়র্কে হোক অথবা বাংলাদেশের যেখানেই হোক, তার লেখালেখিগুলোকে যদি ইংলিশে অথবা স্প্যানিশে এটাকে অনুবাদ করা যায় এবং বিশ্বের মানুষের কাছে পৌঁছানো যায়, সেটাই মনে হয় আমাদের বড় দায়িত্ব হবে, বাংলাদেশের সাহিত্যকে পৃথিবীর অন্য মানুষের কাছে পৌঁছানো এবং মরণোত্তর হলেও সে নোবেল প্রাইজ পেতে পারে। এই বিষয়টা আমাদের যদি কিছু করার থাকে, যে যেখানে আছে করা উচিত। আর স্মৃতিচারণ করতে একটা জিনিস আমার না বললেই না, সেটা যে নাট্যকার হিসাবে খুব সিম্পলি যে কাজের মেয়েরা যে সপ্তাহে 7 দিন শুধু কাজ করেই যাচ্ছে, এইসব দিন রাত্রি নাটকে যে কাজের মেয়ের মাধ্যমে একটি চরিত্রকে তুলে নিয়ে আসা হয়েছিল যে তাদের একটা ব্রেক দরকার, হ্যাঁ, তাদের মানে 7 দিনের না 1 দিন সপ্তাহে ছুটি থাকবে। এই যে খুব সাধারণ একটা বিষয়, কিন্তু উনি কিন্তু মেসেজটা দিয়েছেন যে আন্তর্জাতিক যে লেবার লটা আছে সেটা কিন্তু সবসময়, বিশেষ করে কাজের মেয়েদের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য হয় না। অন্য কোনো দেশেও হয় না বোধহয়, বাংলাদেশে তো হয় না, কিন্তু খুব সহজভাবেই সেই আন্তর্জাতিক লেবার লটাকে তার লেখার মাধ্যমে, তার একটা চরিত্রের মাধ্যমে উনি তুলে নিয়ে এসেছিলেন। তো যাই হোক, উনি বাংলাদেশের সাহিত্যের আকাশে অনেক সময় আমরা বলে থাকি যে অমুক আকাশের চাঁদের মতো ছিল, কিন্তু তার হয়তো কোনো কলঙ্ক ছিল না। কিন্তু এই ভদ্রলোক, ওনাকে আমি বলবো, আমরা সবাই জানি কম বেশি পারিবারিকভাবে কেউ কেউ মনে করেন যে কিছু কলঙ্কের ব্যাপারটা উঠে আসে, আমি অত ডিটেলে যাচ্ছি না। তবে ইন রিয়েলিটি চাঁদে যেরকম কলঙ্ক থাকে, তারপরেও সেই চাঁদ, এবং সেই চাঁদকেই কিন্তু জ্যোৎস্না রাতে বলেন, আর চাঁদগুলোতে গানের কথা বলেন, সবসময় আমরা সারা জীবনে মনে থাকি। তো উনি হচ্ছে আমার কাছে মনে হয় যে একজন রিয়েল মুন, রিয়েল চাঁদ আর কি, কিছু কলঙ্ক থাকলে। যাই হোক, তার আত্মার মাগফিরাত কামনা করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। একবার হেড স্যারের অফিসে একজন টিচার, তার নাম বড়ুয়া স্যার হুমায়ুন আহমেদের হাত ধরে, তখন তার নাম ছিল, সবাই তাকে কাজল বলতাম, কাজল নামে ডাকতেন। কাজলের হাত ধরে বড়ুয়া স্যার হেড স্যারের অফিসে, স্যার কি বড়ুয়া বাবু, স্যার জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, আজকে একটা কিছু চাওয়ার জন্য এসেছি, এভাবে কেন বলছেন, বলুন আপনি কি চান। স্যার ক্লাসের সবাই পাস করেছে, 7 থেকে 8 উঠেছে, কিন্তু আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ সাহেব তিনি পাস করেননি 7 থেকে 8 ওঠার সময়। তো বললেন আমাকে কি করতে হবে। স্যার আপনার কাছে আমার অনুরোধ যে এই কাজলকে আপনি 7 থেকে 8 উঠাই দেন। হেড স্যার বড়ুয়া বাবুর কথা শুনে আর ফেলতে পারলেন না তার কথাটা, তাকে 8 উঠাই দেওয়া হলো। সেই 7 এর ফেল করা কাজল ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে রসায়ন শাস্ত্রে বেরিয়ে আসলেন, এবং তখনই তৎকালীন সেখানেই তিনি শিক্ষক হিসাবে নিয়োগ পেয়ে গেলেন। পরবর্তীতে তো শ্রদ্ধেয় ভাই আমাকে বলেছে, বদি ভাই বলেছেন, যেখান থেকে তিনি 6 বছর ডিগ্রি করার পর এখানে না থেকে 99% লোক থেকে যায়, ওনারা চলে গিয়েছিলেন, উনি চলে গিয়েছিলেন, ওনার ভাই চলে গিয়েছিলেন। এবার আমি ডাকবো বাপ্পি ভাইকে আসার জন্য। শ্রদ্ধেয় বাপ্পি ভাই এসে দুটি কথা বলুন আমাদের এখানে। মাফ করবেন, আমি এবার ডাকছি আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক, বিজ্ঞ বিচক্ষণ মানুষ কুদ্দুস খান আসছেন। হুমায়ুন আহমেদ
যেটা করেছে, শেখ মুজিব একটা জাতি দিয়েছে, হুমায়ুন আহমেদ আমাদের একটা প্রাইড দিয়েছে। প্রাইড দিয়েছে কেন? আমি যখন বড় হয়েছি ছোটকালে, শীর্ষেন্দু এদের গল্প করে আমি বড় হয়েছি। আচ্ছা, তো কথা ছিল বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা পশ্চিম বাংলা যারা শিক্ষিত লোক, আর এই বাংলার লোকরা চাষা বসা, এরা লেখাপড়া জানে না, এটা একটা ধারণা প্রচলিত আছে, শুনতে কষ্ট লাগবে। তো হুমায়ুন সেটাকে চেঞ্জ করে দিয়েছে। দেখা গেল উনি যখন লেখা শুরু করলেন, হুমায়ুনের লেখার সময়টা আমরা ছিলাম না, আমরা এখানে চলে আসছি। উনি আসলে 80-র দশকের পরে লেখাটা বেশি প্রচারিত হয়েছে। দেখা গেল পশ্চিমবাংলার লোকের একত্রিত যত বই বিক্রি হয় সমস্ত লেখকের, হুমায়ুনের একা তার চেয়ে অধিক বই বিক্রি হয়, এবং পশ্চিমবাংলার ওই লেখকরা এখানে চলে আসেন হুমায়ুনের সাথে দেখা করতে। তাইলে আমি এইভাবে নিয়েছি, বারবার টিভিতে যেটা বলার চেষ্টা করছি, সেটা হলো এই হুমায়ুন আহমেদ আমাদের প্রাইড দিয়েছে, শেখ মুজিবুর একটা জাতি দিয়েছিল, সেটা একটা দিক। আরেকটা দিক হলো হুমায়ুনের সাথে আমার কিছু কথা হয়েছিল। আমি একটা ছবি দেখেছিলাম শাহিন ভাই বাসারটা নিয়ে, সেটা হলো 9 নম্বর বিপদ সংকেত। আমি ওনাকে বললাম যে বিপদ সংকেত তো কিছু দেখলাম না, এটা দেখলাম একটা জোক। আর আপনি বলেছেন বইটা অর্থহীন নাটক। অর্থহীন কেন? উনি আমাকে হেসে বললেন যে অর্থহীন নাটক কারণ চ্যানেল আই আমাকে অর্থ দেওয়ার কথা ছিল, তা দেয় নাই, সব কম টাকা দিয়েছে, আমি শিল্প কৌশলীদের টাকা দিতে পারি না বলে এটা অর্থহীন নাটক হয়েছে। তারপরে জিজ্ঞেস করলাম যে আপনি চাকর বাকররা তো প্রাধান্য দিতেছেন কেন? চাকররা তো ঘরের কাজ করে। তো বললেন যে বেশি কাজ, চাকর বাকর না আপনি বললেন যে চাকর। আমি বললাম হ্যাঁ, চাকর বাকর তো বেশি, তাহলে তাদের কথা আমি লিখি আর আপনি আমার কথা লিখেন, আর না বেশি কথা করেন না, হচ্ছে একটু ইয়ে করবো আর কি। তাই এই যে জিনিসগুলো রসপ্রচার তার, যে সাধারণ মানুষ চাকর বাকর তাদের উঠে নিয়ে এসে নায়ক করেছে, নায়িকা করেছে, সেটা সত্যিকারই বাংলা সাহিত্যের বিশেষ অবদান আর কি। তো সেটা আমাদের, আমি সেইভাবে দেখি হুমায়ুন, সেটা হলো শেখ মুজিবুর জাতি দিয়েছে, উনি আমাকে প্রাইড দিয়েছে। আমরা পশ্চিমবাংলার লোকদের বলতে পারি, আমার বন্ধু মানুষ খুব বিতর্ক হয় ওনার সাথে, উনি আমাদের পাত্তাই দেন না, লেখাপড়া জানে না, পুরো বাংলার লোক, সাহিত্য সংস্কৃতি জানে না। তাই বললাম যে এখন কি হলো, তোমার সমস্ত সাহিত্য সংস্কৃতির লোক ঢাকায় এসে বসে থাকে হুমায়ুন আহমেদের কাছে, তাইলে কি কে বড়? বলে যে উনি বড়। তাইলে অ্যাটলিস্ট হুমায়ুন আহমেদ প্রমাণ করেছেন তার জীবদ্দশায়, তার লেখাতে, যে উনি আমাদের একটা গৌরব দিয়েছেন, শেখ মুজিবুর জাতি দিয়েছেন, উনি গৌরব দিয়েছেন। এটুকু বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ। আমরা এবার ডাকবো শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্মরণে আজকের এই আলোচিত অনুষ্ঠানে এবার আসবেন আমাদের পলাশ ভাই। সরি, এবারে আমি ডাকবো যার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি, আমাদের সবার পরিচিত শ্রদ্ধেয় জিতু ভাই। আমার পরম শ্রদ্ধেয় জিতু ভাই। ধন্যবাদ। আজকে এমনিতর একটি অনুষ্ঠানে আমি প্রথমে ধন্যবাদ জানাবো রাজুকে, ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন, এবং আর মিঠু যার কথা আপনি শুনলেন, আমার জানা ছিল না চমৎকার গান করেন, আমরা যখন রেডিও করতাম তখন অনুষ্ঠান ঘোষণায় ছিলেন। আজকে হুমায়ুন আহমেদের এখানে একটা স্মরণ সভা হচ্ছে এবং অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে এসেছেন। এখানে কোনো গানের জলসা নেই, এখানে তেমন কোনো বিশেষ কোনো মেলার কোনো আয়োজন নেই, কিন্তু যারাই এসেছেন এই মানুষটিকে অন্ততপক্ষে এখানে এসে কিছুটা শ্রদ্ধা জানাবার জন্য। সন্তান হারিয়েছে তার বাবাকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে, আর লক্ষ কোটি ভক্তরা, পাঠকরা হারিয়েছে তার প্রিয় লেখককে। হুমায়ুন আহমেদ একবার লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল ওই অনুষ্ঠানের উপস্থাপনা করার জন্য। আমাকে বলা হয়েছিল যে হুমায়ুন আহমেদ থাকবেন এবং এর সাথেও আরো বেশ কয়েকজন ছিলেন, রশিদ তালুকদার, আবুল কুরাইশি, তিনিও ছিলেন। তো আমি সেই ব্যাপারটা লোকটা সংগ্রহ করতে পারিনি, গিয়েছিলাম। সংক্ষিপ্ত একটি ঘটনা আমি বলবো যে উনি এমন একটা মানুষ, যে কোনো পরিবেশের মধ্যে থেকে যে কোনো ঘটনাকে অত্যন্ত চমকপ্রদভাবে তিনি সেটাকে উপস্থাপন করলেন। যখন ওনার নাম ঘোষণা করা হলো, আসছেন, তার জন্য আপনারা ওদিকে আগ্রহে অপেক্ষা করছেন, হুমায়ুন আহমেদ আসবেন, কথা বলবেন। উনি এসে মাত্র কথাটা বলা শুরু করেছেন, সেই তার মুহূর্তে পেছন থেকে ব্যানারটা খুলে পড়ে গেল।
স্বাভাবিকভাবেই সমস্ত অডিয়েন্সরা হাসার একটা উদ্রেক হলো। তো তিনি বললেন যে আসলে প্রকৃতি চাচ্ছে না যে আমি এখানে কিছু বলি, কারণ আমি বললাম, দেখলেন তো প্যানেলটা খুলে পড়ে গেল, আমার বাচ্চাটা কান্না করছে। তো আপনারা হয়তো অনেকে ভাবেন যে যারা ভালো লিখে তারা খুব ভালো কথা বলে, আসলে এই আর সত্য নয়। ঠিক এইভাবে এই কথাটা বলেছিলেন। হুমায়ুন আহমেদ সম্পর্কে অনেক কথা আপনারা শুনবেন, আমি সংক্ষিপ্ত সময় বলব কারণ ইফতারের সময় চলে আসছে। যে মানুষটি মিশ্রণ রসায়ন বিজ্ঞানে পারদর্শী ছিলেন, তিনি সম্ভবত করতে পেরেছিলেন বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়গুলোকে একত্রিত করে যে ডাইভার্সিটি তিনি দিয়েছেন, যেমন তার লেখায়, যেমন তার নাটকে, তেমনি তার চলচ্চিত্রে আজকে আমরা দেখতে পাই। এই মানুষের ছোটবেলা কেমন ছিল কার না জানার আগ্রহ হয় যে ছোটবেলা উনি কেমন করে কাটিয়েছেন। একটি ঘটনা আমার মনে আছে, সিলেটে তখন থাকতেন, বাবা তখন বেঁচে ছিলেন। ওনাদের বাড়ির পাশেই ছিল একটা লঙ্গরখানা। লঙ্গরখানাটা হচ্ছে ওইখানটায় যারা গরিব লোক আছে, যারা খেতে পায় না, প্রত্যেক দিন তাদেরকে 3 বেলা খাওয়ানো হতো দিন বসে, এবং সবাই লাইন করে বসতো এবং কলা পাতার উপরে ভাত মাছ মাংস যা আছে দিয়ে খেত। তো ওনারা শখ হলো নিজে লঙ্গরখানা খাওয়া। উনি আর কোনো কিছু চিন্তা না করে ওই লাইনের মধ্যে সবার ভিতরে ঢুকে উনিও বসে পড়লেন, কলা পাতা দিয়ে খাওয়া খেচ্ছেন। খুব ভালো লাগলো, খুব। বাসার কেউ জানে না। তুমি যখন থেকে এত মজার খাওয়া, আমি একা কেন খাই, বোনটাকে ডেকে নিয়ে আসি। তো বোনটাকে সাথে নিয়ে বসে গেছে খাওয়া খেতে। তো যিনি খাওয়া দিচ্ছেন, তো সে ভাবলো যে ওই বোনের সাজুগুজু দেখে এরা তো এখানে এসে খাওয়ার কথা। তো বললো তোমাদের বাড়ি কোথায়? তো বললো ওইটা আমাদের। তারপরে বুঝতে পারেন মার কানে কথা চলে গেল। মা শুনলো, মা জানালো বাবাকে। বাবা বললো তোমার ছেলে মেয়ের কাণ্ড দেখো। তারা দুজনে যেন ওর যেখানে যে ডেলি খেয়ে আসতো। তাই নাকি, কি আছে এখানে? ওটা খাওয়া নাকি খুব মজা, জিজ্ঞেস করছো ওদের অসুবিধা কি, চলো না আমরা নিজে খেয়ে আসি, অসুবিধা তো ট্রাই করে আসি। এবং তারাও যে খেয়ে আসছেন। এই ছিল হুমায়ুন আহমেদ। এবং উনি মানুষ, বাংলার মানুষের এবং প্রকৃতিকে এত ভালোবাসতেন, যেটা একটু আগে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, যে যারা আমেরিকায় এসে থেকেও বাংলাদেশে চলে গিয়েছেন এবং সেই দেশের নেই সেই অট্টালিকা, নেই সেই বাড়ি গাড়ি, নেই সেই চাকচিক্য, কিন্তু ওই সাদামাটা জিনিসগুলোকে ভালো লেগেছে। নিউ ইয়র্কে উনি যখন এলেন, আসার পরে নিউ ইয়র্কে উনি যথেষ্টভাবে মিস করছেন বাংলাদেশকে। এবং তখন তিনি মাকে বললেন, মা এখানে আকাশে মেঘ করে কিন্তু বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির শব্দ আমি পাই না। ওই ব্যাঙের ডাক আর বৃষ্টির টিনের চালের উপর পড়ার যে শব্দ, সেই জিনিসটা তুমি আমাকে একটা কাজ করো তো, তুমি আমাকে ঢাকা থেকে ওগুলো রেকর্ড করে আমাকে পাঠিয়ে দাও, যাতে আমি ক্যাসেটে সেটা শুনতে পাই। মা তখন বললেন যে এটা এখন আমি কোথেকে পাবো, তোমার ব্যাঙ আমি কোথেকে পাবো? আহসান হাবিবকে বললো যে ভাই তোমার ভাই চেয়েছে, যাই হোক আহসান হাবিব কোনোভাবে তাকে পাঠিয়ে। এই ছিল হুমায়ুন আহমেদ। আমি আমার যে ঘটনাগুলো আপনাকে বললাম, স্মৃতিচারণগুলো, সবশেষে আমি এই কথাটি বলবো যে উনি একটা অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন এবং উনি নিজের দেশকে ভালোবেসেন, যার জন্যে আপনারা জানেন যে নুহাশপল্লী তার ড্রিম হাউস, সেখানে তিনি চলে গেছেন এবং সেই ক্ষেত্রে অনেক কিছু তার পরিকল্পনা ছিল। আমার সবশেষে একটি কথা আমার মনে পড়ে, তিনি একটা ভ্রমণ কাহিনী লিখেছিলেন এবং এই ভ্রমণ কাহিনীর বইটি তিনি লিখে উৎসর্গ করেছিলেন তার ছোট্ট ছেলেটিকে, ছোট্ট ছেলে। এবং সেই উৎসর্গকৃত কথাটির মধ্যে লেখা ছিল, তুমি যখন বড় হয়ে এই বইটি পড়তে এবং ভ্রমণ কাহিনীটি পড়তে এবং বুঝতে শিখবে, তখন আমি অন্য আরেক ভ্রমণে বেরিয়ে পড়েছি। আফসোস সেই ভ্রমণ কাহিনীর অভিজ্ঞতা আমি তোমাকে বলতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ জিতু ভাই। আমরা খুব সংক্ষেপে হয়তো আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, কারণ আমাদের ইফতারির সময় হয়ে যাবে। যার কারণে আমরা সবাইকে বলছি ইফতারের পরে কন্টিনিউ চলবে। আমরা তার আগে আমরা সবাই ছোট করে চেষ্টা করব তার স্মরণে কিছু বলার জন্যে। ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, একজন সাংবাদিক জিজ্ঞাসা করলেন যে আপনার একটা মুভিতে 8টা বিভাগে পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তা আপনার অভিপ্রায় কি, আপনি কি ভাবছেন যে একটা মুভিতে 8টা পুরস্কার পেল?
উনি বললেন দেখেন 8টা পুরস্কার পেয়েছে, সেটা বড় কথা না। মুভির গীতিকার পুরস্কার পেল, মুভির শিল্পী পুরস্কার পেল, মুভির আর্টিস্ট পুরস্কার পেল, এরকম 8 জন পুরস্কার পেল। কিন্তু এই মুভিটা যিনি পরিচালনা করলেন তাকে পুরস্কার দেওয়া হলো না, এটাই আমার কষ্ট। তো উনি এমন একজন লোক ছিলেন, উনি আমরা সবাই যেভাবে দেখি উনি একটু দেখতেন ভিন্নভাবে। ওনার প্রিয় একটা গান ছিল, শোয়া চাঁদ পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। এটা ওনার ওয়াইফ, ওনার শাওন, উনি বলেছেন যে উনি যখন নিরিবিলি বসে থাকতেন তখন উনি এই গানটা অনেক শুনতেন। এরকম অনেক গানই উনি শুনতেন, কিন্তু ওনার সম্পর্কে এরকম ছোট্ট কোনো অনুষ্ঠানে বলে শেষ করা যাবে না, বাট আমার মতো মানুষ বলতে পারবে না। আমি এবার ডাকবো আমাদের শ্রদ্ধেয় শাহিন ভাই, যাকে আপনারা সবাই চেনেন, যার সম্পর্কে আমার বলার কিছু নেই, যিনি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এই LA এরিয়াতে যার বিচারণ অনেক। শ্রদ্ধেয় শাহিন ভাই। সম্মানিত সুধী এবং আজকের অনুষ্ঠান যারা এই অনুষ্ঠানটা তৈরি করেছেন, রাজু এবং বদি ভাই, তাদের দুজনকে অনেক ধন্যবাদ। হুমায়ুন আহমেদ মাত্র 64 বছর বয়সে মারা গেল, যেটা রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন অনেকদিন, প্রায় 80-র উপরে। যে রবীন্দ্রনাথ নিয়ে কেউ বলে না যে উনি লিখে শেষ করতে পারলেন না, আমরাও রবীন্দ্রনাথের কাছ থেকে আরো কিছু পেতে পারতাম, কেউ বলে না। কিন্তু আসলে সত্যি কথা, হুমায়ুন আহমেদের কাছ থেকে বোধহয় আমরা আরো বেশি পেতে পারতাম, কারণ তার এই অকাল মৃত্যুটা ছিল মানে দুঃখজনক। আমি গ্রুপ থিয়েটারে ঢুকি তখন ওটা বোধহয় ছিল 1984 সালে। যখন আমি গ্রুপ থিয়েটারে করি তখন মঞ্চে আমাদের গ্রুপ অসম্ভব প্রতাপশালী একটা গ্রুপ ছিল এবং মঞ্চে আমরা খুব ভালো করতাম। আমার অনেক ইচ্ছা ছিল তখন যদি আমি টেলিভিশনে অভিনয় করি তাহলে হুমায়ুন আহমেদের নাটকের অভিনয় করব, কিন্তু সেটা কোনোদিন করা হয়নি। এই কারণে যে আসলে আমাদের গ্রুপে যারা মানে যে আমাদের অধিকর্তা ছিলেন তিনি আসলে পছন্দ করতেন না যে আমরা কেউ টেলিভিশনে অভিনয় করি। তো এই দেশে আসার পরে আমার সাথে মোহন ভাইয়ের সাথে দেখা হলো স্টেক স্ত্রীর বাসায়, যেখানে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি তার সাথে কথা বলার জন্য। উনি খুব মুডি, মাঝে মাঝে উনি ভীষণ মুডি, যখন মুডে থাকেন তার সাথে কেউ কথা বলে সে উত্তর টুত্তর খুব একটা দেয় না, ওই আমার সাথে এই মানে ছোটখাটো উত্তর হাঁ হুঁ এতটুকুই। আবার একই লোককে আমি দেখেছি যে কোনো একটা আড্ডায় পড়ে গেলেন, মানে ভীষণভাবে উচ্ছ্বাসের সাথে কথা বলতে পারতেছেন। এই ধরনের লোকরা এরকমই হয়, মুডি, সাংঘাতিক আবেগপ্রবণ। এবং উনি যে দুটা জিনিসের সৃষ্টি করেছেন, হিমু এবং মিসির আলী, যে দুটা মানে নিহারঞ্জন ক্রিটিকে তৈরি করেছিলেন। আমার মনে হয় যে নিহারঞ্জন ক্রিটিকে আমরা যখন ছোট ছিলাম তখন নিহারঞ্জন খুব পড়তাম ক্রিটিকের জন্য। আমাদের পরবর্তীতে যারা আসলো বাংলাদেশে, যারা মানে আমাদের পরের জেনারেশন, আমি বলবো যে হিমু এবং মিসির আলী তাদের কাছে ঠিক ক্রিটির চেয়ে বোধে বেশি ছিল। এবং সত্যি কথা যে বাংলাদেশের সাহিত্যিকরা যারা বই লিখতেন তাদের খুব দুর্দশার অবস্থা ছিল, তাদের সেই মানে প্রকাশকদের দুর্দশার অবস্থা ছিল। সেই প্রকাশকদের
ব্যবসা বাড়ানো, এবং দেখা গেল এক পর্যায়ে আমি নিজে জানি যে আমি যখন 21 বই মেলাতে আমার নিজেরও বই আমি বিক্রি করেছি। তখন কোনো মানে ব্যাপারই ছিল না, মানে আমি বই নিয়ে গিয়ে গাছের নিচে বসে গেছি, বই বিক্রি হয়ে গেছে, কোনো স্টল লাগতো না, কিছুই লাগতো না। সেই বইমেলা এখন যদি আপনারা দেখেন 21 বইমেলা, কি বিশাল ব্যাপার, মানে হাজার হাজার প্রকাশকরা আসতেছে বই নিয়ে, এবং প্রচুর বই বিক্রি হচ্ছে প্রতি বছর। এবং এটার জন্য আমি বলবো আমাদের হুমায়ুন স্যারই তার জন্য এটা ঘটেছে। তার বই বিক্রির জন্য তার প্রকাশকরা সাথে সাথে অন্য প্রকাশকরাও এসছেন এবং বইগুলি এরকমভাবে বিক্রি হয়েছে। তো যাই হোক, হুমায়ুন আহমেদ, আমি আরেকটা জায়গায় বলেছিলাম যে মানে যে কথা শিল্পী হিসাবে বা কথা সাহিত্যিক হিসাবে আমরা এতদিন জানতাম, মানে হুমায়ুন আহমেদের আগে জানতাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে যেই মানে কঠিনভাবে ঘটনার বর্ণনাগুলো দিতেন, ঠিক সেটা উল্টো হচ্ছেন আমাদের হুমায়ুন আহমেদ। খুব সহজ সরল ভাষায় কথার মধ্যে একটা ক্যারেক্টার বেরিয়ে আসতেছে, এবং সেই ক্যারেক্টারটা যে কত মানে শক্তিশালী। যারা নাটক করি আমরা তারা জানি যে এই ক্যারেক্টারগুলো বিল করা খুব সহজ, মানে সে এত সহজ করে দিয়ে গেছে জিনিসগুলোতে যে মানে অবাক ব্যাপার আর কি। একটা ক্যারেক্টার, ছোট্ট একটা ক্যারেক্টারকে সে একটা কথা দিয়ে, ছোট্ট একটা কথা দিয়ে ভীষণভাবে মানে এটাকে বিল করে দিয়ে গেছে। এবং এই কারণেই হুমায়ুন আহমেদ অদ্বিতীয়, মানে তার মতো সহজ করে একটা ডিপ একটা বিষয়কে বোঝানো, দিস ইজ রিয়েলি টাফ। মানে এরা একমাত্র হুমায়ুন ভাই পেরেছিলেন। তার মৃত্যুতে আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েও আছি। সো আমরা যা পেয়েছি তাকে আমরা ইউটিলাইজ করি, আমরা ইউটিলাইজ করবো, সবার প্রতি আমার কামনা। তো এই আর কি, তারা আত্মার মাগফিরাত কামনা করি। উনি ব্যস্ত ছিল। ধন্যবাদ। সুধী মণ্ডলী, এবার আসছেন আমাদের শ্রদ্ধেয় কবির ভাই। আচ্ছা, আসছেন মঞ্চে কবির ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক। একটু পরে আমরা ইফতার করব। হুমায়ুন আহমেদ, প্রয়াত হুমায়ুন আহমেদ সাহেব সম্বন্ধে খুব একটা হয়তো বলবো না আমি, কারণ আপনারা অনেক শুনেছেন, অনেকেই জানেন, এবং আরো যারা আসবেন বলবেন। আমরা যতটুকু জানি যে আমরা আমার বয়সে বা আমার আগে যারা বাংলাদেশে, আমরা দস্যু বনহুর, বাহরাম, কুয়াশা, মাসুদ রানা এইসব নিয়ে ব্যস্ত থাকতাম, বা কিরিটি রায়, নিহারঞ্জনের। হুমায়ুন আহমেদ আমাদেরকে আসলেই বাংলা বই পড়া শিখিয়েছেন। এবং শাহিন ভাই যেটা বলে গেলেন যে ডেফিনেটলি উনার যে কন্ট্রিবিউশন বাংলা লিটারেচারে, বাংলা সাহিত্যে 21 বই মেলায়, উনার জন্যই এত বই বিক্রি হচ্ছে, উনার জন্যই মেলাটা এত বড় হচ্ছে। আমি কিন্তু উনার ওইসব জিনিস বলবো না, এক সামান্য সময়ের মধ্যে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, যেটা শহীদ ভাই বলে গেলেন, উনার ব্যক্তিগত জীবনে কি হয়েছে। আমার মতো আপনারা সকলেই বিভিন্ন প্রিন্ট মিডিয়া, নিউজ মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে যেগুলো দেখছেন, that's really embarrassing and shame for us। যে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে উনি কি করেছেন, উনার আরেক ওয়াইফ, হি ডিডন্ট ডু ইট রাইট। ফেসবুকে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যে উনার ফেথ নিয়ে কথা বলা হচ্ছে। আমার মনে হয় ব্যক্তিগত জীবনে উনি কি করেছেন, আমরা সকলেই, ইফ উই ডু সামথিং, আমরা আমাদের জবাব আমাদেরকেই দিতে হবে। এইটার জন্য আপনি আমি কেউ যাব না। আর এটা নিয়ে হয়তো এই ধরনের কথাবার্তা আমাদের সকলের উচিত নিন্দা করা। উই শুড কন্ডেম দিস থিং যদি এই ধরনের কথাবার্তা কেউ বলে, কারণ হুমায়ুন আহমেদ সাহেব, প্রয়াত হুমায়ুন সাহেব যেসব জিনিস আমাদের জন্য রেখে গেছেন, এটা সীমাহীন। উনার ভালো জিনিস নিয়ে আলাপ করা উচিত,
যেগুলা আমাদের কাজে আসবে। যদি কোনোদিন আরেকজন হুমায়ুন আহমেদ আমাদের বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে পারে, এটা হবে আমাদের জন্য একটা গর্ব। এই রমজান মাসে আমি দোয়া করি আল্লাহ যেন উনাকে কবরে আজাব নাজাত করেন এবং ভালো অবস্থায় উনাকে ওই কালেও উনাকে ভালো অবস্থায় রাখেন। ধন্যবাদ। এবারে আসছেন শিউলি মিজান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি বলবো, এতটুকুই বলতে পারি যে লোকটা কদিন আগে দেশে গেল আর সাথে বাচ্চাটা বসে ইন্টারভিউ দিচ্ছিল, অতটুকুই খারাপ লাগে যে বাচ্চাগুলা এত ছোট ছোট বাচ্চা। এবং কালকে একটা ইন্টারভিউতে দেখছিলাম তার একটা জন্মদিনে তার মানে এই পক্ষের বড় ছেলেটা গান গাচ্ছিল বাবাকে জন্মদিনের। তখন সে বলল যে জন্মদিন আসলেই মনে হয় মৃত্যুদিনের কথা। দুঃখ এখানেই যে এই বাচ্চাগুলা তার বড় হবে বাবা ছাড়া। আর তার সাহিত্যের কথা বলতে গেলে আমি এতটুকু বলতে পারি যে আমাদের মনে আছে আমরা যখন আমি আরেক জায়গায় ওই কথাটা বলেছি যে বার্নি কোমেন তারপরে $6 মিলিয়ন দেখার জন্য অধীর আগ্রহে ওই দিনটা কবে আসবে আমরা ওটা বসে থাকতাম। সেই ট্রেনটাকে এইসব দিন রাত্রি বহুপ্রী এইসব নাটক নিয়ে এসে আমাদেরকে ওইটাকে ভেঙে আবার আমরা বসে থাকতাম যে কবে এইসব দিন রাত্রি দেখবো আমরা। এই যে সহজ ভাষায় একটা কাজের মেয়ে, একটা চশমার, যে তারও তো একটা শখ আছে, তারও একটা চশমার, এই যে একটা সহজ সরলভাবে জিনিসগুলোকে নিয়ে আসা। একটা বই পড়ছিলাম, সেখানে কলকাতার পত্রিকায় বের হয়েছিল একটি মৎস্যকন্যা ধরা পড়েছে এবং মৎস্যকন্যাকে টুকরো টুকরো করে তার মাংস বিক্রি করা হচ্ছে, যা খেলে আবার বয়স্ক লোকরা বা ইয়াং হয়ে যাবে। মানে এই হলো হুমায়ুন আহমেদ। মানে সেইটাকে নিয়ে এত সুন্দর করে রস করে গল্পটা লিখেছে, যা পড়লে তখন মনে হয় যে কথাগুলো তো সত্যি, যে একটা লোক এসে যে লোকটা মাংস বিক্রি করতেছে তাকে ধমকাচ্ছে, হ্যাঁ কেন তোমরা কোথায়, এটা কিসের মৎস্যকুমারী, তুমি কি দেখেছো? বলে হ্যাঁ স্যার দেখেছি। কেমন করে, কেমন ছিল? হ্যাঁ সে দেখতে কেমন ছিল? বলে গায়ে ওড়না ছিল। তাহলে মৎস্যকুমারী গায়ে ওড়না ছিল, তুমি এটা দেখছো? হ্যাঁ এই যে ফানগুলো নিয়ে আসতো অতি সহজ ভাবে। লোকটা ওকে ধমকাচ্ছে যে এক টুকরা মাংসের দাম ওরা বিক্রি করতেছে 10,000 টাকায়, কিন্তু মনে মনে আবার সে চাচ্ছে ঠিক আছে এক টুকরা আমি কিনে নেই না কেন, যদি আবার আমি ইয়াং হয়ে যেতে পারি। এই হলো আমাদের হুমায়ুন আহমেদ, যে দর্শকদের ভিতরে আমরা যেমন চ্যানেল চেঞ্জ করি, এখন এত বেশি চ্যানেল, একটা নাটক ভালো লাগলো না আরেকটা নাটকে চলে যায়, কিন্তু হুমায়ুন আহমেদের যখন নাটক হয় তখন কিন্তু আমরা চ্যানেল চেঞ্জ করতে পারি না। আমরা কিন্তু বসেই থাকি যে না আমরা একটা ডায়লগ মিস করতে চাই না, এই ডায়লগটার মধ্যে অনেক মজা আছে। এই হলো আমাদের হুমায়ুন আহমেদ। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, তার শিশু সন্তানদের জন্য দোয়া করি। একটা জিনিস খুব ভালো লাগে, বাচ্চাগুলোর দিকে তাকালে দেখবেন যেন হুমায়ুন আহমেদই, সত্যি সত্যি এটা একদম হুমায়ুন আহমেদের চেহারা। তো আমরা আশা করতে পারি হয়তো ওরাও বড় হয়ে একদিন, ওদের মধ্যে তো জিনটা রয়ে গেছে, হয়তো আমরা আবার হুমায়ুন আহমেদকে ফিরে পাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের সময় খুব সংক্ষেপ করতে হবে, বারবার এই ঘন্টাটা বাজছে আমার কাছে। সো এবার আমি ডাকবো আমাদের শ্রদ্ধেয় ডক্টর রফিককে। ডক্টর রফিক, আমি সরি রফিক, আমি তো ছোট একটু। সবাইকে সালাম জানাচ্ছি। অ্যাকচুয়ালি হুমায়ুন ভাই আমার কলিগ ছিলেন, আমি ওনার চেয়ে কিছু জুনিয়র ছিলাম। আমি 1984 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে,
তো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের পাশে ছিল। তো আমাদের যেহেতু কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ভেঙে ফলিত রসায়ন ডিপার্টমেন্ট বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তৈরি হয়েছিল, সেজন্য আমাদের, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়াশোনা করিনি, জাস্ট পড়িয়েছি সেখানে, তো সেজন্য ওদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। তো হুমায়ুন আহমেদকে প্রথমে যখন আমি দেখলাম আমি খুব একটা পছন্দ করি। তার কারণ এই যে একটু আগে মিঠুন ভাই বলল যে ওই যে কালার টেলিভিশনের কথাটা, এই কথাটা কিন্তু উনি টেলিভিশনে বলেছিলেন। তো তারপরে আমরা তিনজন ইয়াং, তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, আমি ওনার উপর চড়াও বললাম, বললেন যে আপনি টিভিতে এসব কি বলেন, যে আপনি নাটক লেখেন কালার টিভি কেনার জন্য, এসব কি? তো তখন আমি তো আর জানতাম না ভিতরের খবর ইত্যাদি ইত্যাদি। তো পরবর্তীতে হুমায়ুন আহমেদকে যত দেখি তখন বুঝতে পারি যে উনি একটু আমাদের তুলনায় একটু অন্যরকম, এবং উনি খুব চুপচাপ থাকতেন। আর একটা কথা কেউ এখনো বলেনি, যে সেটা আমি বলছি, যে উনি কিন্তু খুব ভালো পলিমার কেমিস্ট ছিলেন এবং উনি খুব ভালো পড়াতেন। তারপর ওনার সাথে যখন লাস্ট আমার দেখা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন উনি আমাকে বললেন যে আমি আজকাল আর পড়াতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আমি যে কেন? তো উনি বললেন যে ভাই আমার মনে হচ্ছে যে আমার বোধহয় আর কেমিস্ট্রিতে মন নাই, আমি বোধহয় চাকরিটা ছেড়ে দিব। তো চাকরিটা ছেড়ে দিব কথাটা বলাতে আমি তখন আহত হলাম একটু, বলে এত ভালো চাকরি ছেড়ে দিবেন, কি করবেন কি আপনি? তো যাই হোক, তো পরবর্তীতে উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। আর এই আলম ভাই যে একটু আগে বললেন যে আমরা কি করে ওনাকে বিশ্ব দরবারে নতুন ভাবে সাজিয়ে তুলতে পারি, এর চেষ্টা কিন্তু কিছু করা হয়েছে। ওনার রাশিয়ান ভাষায়, ইংরেজি ভাষায় এবং জাপানিজ ভাষায় যে একটি বই আছে না, যে গৌরী জংশন, খুব সম্ভবত ওনার গ্রামের কাছাকাছি একটা জায়গা, এই বইটা কিন্তু ট্রান্সলেটেড হয়েছে এবং বিশ্বে বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে। তো আমরা পরবর্তীতেও এই ধরনের প্রচারণা বা আয়োজন আমরা করব, যাতে করে হুমায়ুন আহমেদকে আমরা বিশ্বের দরবারে আরো বড় করে, আরো ভালো করে প্রকাশ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে অনুরোধ করব যত সংক্ষেপে আমাদের বক্তব্যটা রাখা যায়, কারণ ইফতার সামনে, এই কথাটা খেয়াল রাখবেন প্লিজ। আবারও আমি ডাকছি একই নামে নাম, ডক্টর রফিক ভুঁইয়া। এখানে আমি সরি, আমি জানি না, এখানে যা লেখা আছে আমি সেটা বলার চেষ্টা করছি। ডক্টর রফিক ভুঁইয়া। আসসালামু আলাইকুম। ডক্টর রফিক আলম যেমন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, আমি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে যখন জয়েন করি, আমাদের ইউনিভার্সিটিতে দুইটা টিচার্স লাউঞ্জ থাকে, একটা সায়েন্স ফ্যাকাল্টিতে আর একটা আর্টস ফ্যাকাল্টিতে। আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে ছিল আর্টস ফ্যাকাল্টিতে। তো সাধারণত সায়েন্স ফ্যাকাল্টির কলিগরা আর্টস ফ্যাকাল্টিতে আসতেন না। আমি যখন ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে চলে আসার জন্য রেডি হচ্ছিলাম, তখন একদিন লাউঞ্জে বসে আমার ফাইন্যান্সের কলিগদের সাথে কথা বলছি। এমন সময় হুমায়ুন আহমেদ সাহেব এসে পাশে বসলেন। আমার শিক্ষকরা আমাকে বললেন, তুমি কি ওনাকে চেনো? আমি বলছি, না, আমি তো ওনাকে দেখিনি কোথাও। তো বললো, উনি হচ্ছেন হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদ যখন শুনলেন যে আমি বাইরে যাচ্ছি, মানে আমি নিজে থেকে বুঝতে পারছিলাম না যে আমি কি বলবো। সে একটা বিরাট একটা সাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডক্টরের শিক্ষক। আমি ওই মানসিক প্রস্তুতিটা নিতে পারছিলাম যে আমি তাকে কিভাবে সম্বোধন করবো। কিন্তু সে আমার এই নার্ভাসনেসটা দেখে সে আমাকে এটারে কোনো কথাই বলতে দিল না, শুধু বললো, তুমি কোথায় যাচ্ছ, কি পড়ালেখা করতে চাও? ভালো করে পড়ালেখা করবে, কিন্তু দেশের সম্মান রাখবে। তো এত বড় একটা বিখ্যাত মানুষ, আমার মতো একটা ছোট্ট একটা লেকচারার, আমি জাস্ট লেকচারার এট দ্যাট টাইম, আমাকে এমন সুন্দর করে কতগুলো কথা বলে সান্ত্বনা দিলেন, আমি কথাগুলো কোনোদিন ভুলতে পারিনি। আমার জীবনে একবারই তাকে সেই দিন দেখার সুযোগ হয়েছিল, তারপরেও আমি আর কোনোদিন দেখিনি। কিন্তু তার লেখা থেকে, তার নাটক এবং ছবিগুলো থেকে আমি যেটা দেখেছি যে হি ওয়াজ ওয়ান অফ দি বিগেস্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। সে একটা সাধারণ ঘরের সন্তান হয়ে জন্ম নিয়ে
অভাব জিনিসটা কি সে ভালো করে বুঝতেন। এবং সমাজে যে বিভিন্ন ক্লাসের লোক থাকে, এক ক্লাসের লোক আরেক ক্লাসের লোকের কাছে যে একটা ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট পায়, সে সেই জিনিসগুলো দেখতেন এবং সেগুলো কিন্তু তিনি বিশ্বাস করতেন না। একটা গরিব মানুষ ঘরের মধ্যে যদি চাকরের কাজও করে, আমরা আমাদের দেশে আমরা শব্দটা চাকর বলি, চাকর চাকরারি, কিন্তু তারাও যে মানুষ, তাদেরও যে একটা মন আছে, তাদেরও একটা জীবন আছে, তাদেরও একটা কি বলবো একটা আশা আছে। তার লেখাগুলোতে সে সেগুলো প্রকাশ করেছে এবং তার মানে হচ্ছে এটাই যে আমরা সবাইকে শ্রদ্ধা করা উচিত। ছোট বলে তাদের কর্মের কারণে বা তাদের ধর্মের কারণে বা তাদের অর্থের কারণে আমরা কাউকে কোনোদিন কোনো ছোট করে দেখার কথা করা উচিত না। আমি তার লেখাগুলো থেকে সেটাই দেখেছি। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান ইন আওয়ার কান্ট্রি। এবং আমার মনে হয় আমাদের দেশের 3টা মানুষের মধ্যে ইজ ওয়ান অফ দেম, কবি নজরুল, ডক্টর ইউনুস অ্যান্ড ডক্টর হুমায়ুন আহমেদ। আমি এগুলো কথা শেষ করছি, ধন্যবাদ। শুদ্ধ বক্তার কথার সাথে সুর মিলিয়ে আমি বলবো, যদি আমাদের দেশের সরকার মৃত্যুর পরেও যদি কোনো উপাধি দিতে চান, আমার মনে হয় তিনি সবার আগে তিনি প্রাপ্য। যার সমাধিটা হওয়া উচিত ছিল, যার দাফন হওয়া উচিত ছিল নজরুল ইসলামের পাশে, যার উপাধিটা পাওয়া উচিত ছিল বাংলার জাতীয় লেখক হিসাবে, হয়তোবা কোনো একদিন সেটা দেওয়া হবে কোনো অনুষ্ঠানে, আশা রাখছি। আমার সময় কাটা হয়ে গিয়েছে, যেহেতু সময় অল্প, তো আমি খুব তাড়াতাড়ি যাব এখন। এবার আসছেন সুফিয়া আক্তার। শ্রদ্ধেয় সুফিয়া আক্তার আসছেন মঞ্চে। আসসালামু আলাইকুম। মরহুম হুমায়ুন আহমেদ সম্বন্ধে বলার আসলে আমার মতো ক্ষুদ্র ব্যক্তির কিছু নেই। অনেক বিজ্ঞ যারা আছেন এখানে অনেক কিছু বলে গেছেন। আমি ওনার একজন ভক্ত, ওনার লেখার ভক্ত, অগণিত ভক্তদের মধ্যে আমিও একজন। তো আমরা যাকে হারিয়েছি আসলে তাকে পাবো না, তার লেখা আমাদের মধ্যে থাকবে স্মরণীয় হয়ে। কথা বলারও বেশি কিছু নেই, আমি শুধু একটা কথা বলবো। উনি মারা যাওয়ার পর আমি 2 দিন পর আমি দেশে ফোন করলাম। আমার ছোট বোন থাকে ঢাকায়, ওর কাছে।